স্লোগানে উত্তাল রাজপথ, গাজায় গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ। ইসরায়েলি বর্বরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। মুসলমানদের যদি একজন মুসলমানদের হৃদয় না কাঁদে, সে কিসের মুসলমান? শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব মানবতা নীরব। এই গণহত্যার বিচার করতে হবে। যুদ্ধবন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক, প্রতিষ্ঠানে হামলা লুটপাটের সমালোচনা। মার্কিন ষড়যন্ত্রের কারণে ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ রাজত্ব বাঁচানোর জন্য নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টা। সম্ভাবনার দুয়ার খুলে শেষ হলো বিনিয়োগ সম্মেলন। আগামীর বাংলাদেশ হবে বিনিয়োগের স্বর্গরাজ্য। অর্থনীতিতে গতি ফেরাতে ঐক্যের বিকল্প দেখছেন না রাজনীতিবিদরা। এসএসসি ও সমমানের পরীক্ষায় বসল প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 60 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টা। এবং জন্ম সনদ পেতে পদে পদে ভোগান্তি, মেলে না দালাল ছাড়া। সরকারি ফি 50 টাকা হলেও গুনতে হচ্ছে 10,000 পর্যন্ত। নির্বিকার নগর কর্তৃপক্ষ। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এ সময় যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলটির নেতারা। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিলেও প্রতিষ্ঠানে হামলা লুটপাটের সমালোচনা করেছেন তারা। গাজা উপত্যকায় প্রতিদিন ঝরছে মজলুম ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথ তাই প্রতিবাদ মুখর। ফকিরাপুল, নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের নিঃস্বার্থ সমর্থন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হওয়া র্যালিতে সমর্থন জানিয়ে অংশ নেন সাধারণ মানুষও। এইরকম বর্বর নৃশংস হত্যা এটা মেনে নেওয়া যায় না। তো আমরা নারী হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই এবং বলি যে সবার বিবেক জেগে ওঠে। ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আমরা বর্জন করব এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে আমরা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে আছি। র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। সরকারের মনোভাব যে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, তাদের কোনো সাড়া মিলছে না কেন? বিএনপি নেতারা আরও বলেন, জাতিসংঘ গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে ইহুদিরা। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি। ফিলিস্তিনের
মজলুম মানুষদের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে এই সংহতি র্যালি, যাতে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অংশ নিয়েছেন সাধারণ মানুষ। সবার প্রত্যাশা বৃহৎ এই র্যালির মধ্য দিয়ে টনক নড়বে বিশ্ব নেতাদের, বন্ধ হবে গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে প্লট কেনার অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত করা হয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তাদেরও। পরিচয়ে প্রধানমন্ত্রীর মেয়ে, সেই ক্ষমতা বলে নিয়মের তোয়াক্কা না করে ভোগ দখল করেন রাজুকের 2টি প্লট। এরপরও মাকে ব্যবহার করে কোনো আবেদন ছাড়াই সরাসরি প্লটের মালিক হন পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় উঠে এসেছে এসব তথ্য। দুদকের অভিযোগ, ইতিমধ্যে রাজুকের প্লটের মালিক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র বিশেষ জজ আদালত, যেখানে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের নাম। সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি ধানমন্ডি সুদা সদন সেখানে তাই সে অংশীদার, এবং গুলশানের একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। তো সেই হিসাবে অলরেডি সে রাজুকের সম্পত্তি তার নামে আছে। পরবর্তীতে এখন পূর্বাচলে যে আবাসিক প্রকল্প এলাকা, সেখানে তার নামে যে 10 কাঠা সম্পত্তি বরাদ্দ দেওয়া হলো, সেটা সম্পূর্ণ রাজুকের আইন এবং নিয়ম বহির্ভূত। দুদকের আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে মামলাটি করে দুদক। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও আদালতে আত্মসমর্পণ বা জামিনের চেষ্টা করেননি অভিযুক্তরা। তাই বিচারিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে এই রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে প্রভাবিত করে, এবং তারাও তাকে প্রভাবিত হয়ে সেইগুলা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে আসামি করে আজকে শুনানি হয়েছে। এবং সেই যেহেতু কোনো আসামি আত্মসমর্পণ করেননি বা জামিন নেননি, সেই জন্য প্রত্যেক আসামির বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি হয়েছে। আগামী 4 মের মধ্যে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ না করলে বিচারের জন্য মামলাটি প্রস্তুত করা হবে বলে জানান দুদকের আইনজীবী। 4-5 তারিখের মধ্যে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে প্রসিকিউশন। গণহত্যা জড়িত টপ কমান্ডার ও মাঠ পর্যায়ে সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এমন সমালোচনার মধ্যেই কতটুকু এগোলো তদন্ত ও বিচার কাজ তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, স্বল্প সংখ্যক জনবল নিয়ে 56,000 বর্গমাইল জুড়ে হওয়া হত্যাযজ্ঞের বিচারের যাত্রা শুরু হয়। 8 মাসে এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে 1000-এরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে 1000-এর অধিক ব্যক্তির। তদন্তের ক্ষেত্রে নানা অসহযোগিতার বিষয়টিও তুলে ধরে প্রসিকিউশন। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বাধাগ্রস্ত করতে লবিস্ট নিয়োগের বিষয়টিও উঠে আসে। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান রয়েছে এবং করে আসছে। শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে প্রসিকিউশন জানায় 4টি মামলার তদন্ত শেষ। এছাড়া পলাতকদের ধরতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি, এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। গণহারে নয়, শুধু শীর্ষ কমান্ডার ও মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িতদের বিচার হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হবে দিনের আলোর মতো পরিষ্কার, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা।
ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেছেন, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। এ অবস্থার মধ্যেই বুধবার ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে দেশটি। এর ফলে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলো ব্যবহার করে কিছু রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। দিল্লির দাবি, বন্দরে পণ্য জট সহ তাদের রপ্তানি কার্যক্রম বিঘ্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। জানান, ট্রান্সশিপমেন্ট বাতিল করায় কোনো সমস্যা হবে না, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। এদিকে ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি, আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে, যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। মার্কিন ক্রয়াদেশ স্থগিত হলে নিজেদের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের উৎসগুলো বন্ধ করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেছেন, 2 মাসের মধ্যেই প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল। বসতে হবে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ঝালাই করে নেয়ার পালায় বইয়ের পাতা থেকে পরীক্ষার্থীদের চোখ যেন সরছেই না। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। 9টার পরে লাইন ধরে প্রবেশ করেন পরীক্ষার হলে। এবার 11টি বোর্ডের অধীনে 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসেছে সন্তান, তাই দোয়ায় আর প্রার্থনায় সন্তানের জন্য মঙ্গল কামনায় মগ্ন অভিভাবকরা। সন্তান যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে, খুবই একটা নার্ভাস ফিল হচ্ছে যে সে যেন পরীক্ষা ঠিক মতো দিতে পারে। পরীক্ষা শেষে প্রশ্নের মান, সময় ও পরীক্ষা পদ্ধতি নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। মোটামুটি সব প্রবন্ধ থেকে এসেছে, প্রত্যাশামূলক হয়েছে, অনেক ভালো হয়েছে। আশা করি নাই যে এত ভালোভাবে আমরা লিখতে পারবো। এদিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। সাংবাদিকদের জানান, যে উৎস থেকে প্রশ্ন ফাঁস হয় সে উৎসগুলো বন্ধ করা হয়েছে, আর রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। এদিকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকলেও একজন পরীক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক ও ব্যক্তিগত গাড়ি নিয়ে আসায় কিছু কেন্দ্রের সামনে ভিড় সৃষ্টি হয়। আসলে জ্যামটা অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতির জন্য, এটা গার্ডিয়ানদের জন্য জ্যামটা। এক একজনের সাথে তো 2-3 এসছে। আগামী 13 মে পর্যন্ত চলবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশীদারি হতে চান আজকের এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধে কিভাবে জয়ী হবে বাংলাদেশ তা জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ পাওয়ার পথ সুগম হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা বিডা। আর সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে কাজ করবেন তারা।
7 থেকে 10 এপ্রিল শত শত বিনিয়োগকারীর পদচারণায় মুখর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। নতুন করে বাংলাদেশের বিভিন্ন খাতে বড় বিনিয়োগে আগ্রহ সবার। আমাদের যারা ইনভেস্টর আসছেন তারা নিজেরা সচক্ষে দেখলেন। It's good timing for Chinese investor come to Bangladesh. তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্কযুদ্ধ মোকাবিলায় বাংলাদেশের কৌশল জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়। তো আসলে শুধু আমরা না, প্রতিটি দেশ প্রতিটি বিজনেসই আসলে এই জিনিসটাতে আরেকটু কিভাবে ফ্লেক্সিবল থাকতে পারে, আর এটা নিয়ে আসলে আমার মনে দুই পক্ষ থেকেই কাজ করা রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটা দাগে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘমেয়াদী নীতির অভাব ও দুর্নীতি দূর করার তাগিদ দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নতুন বিনিয়োগ পাওয়ার আশা আয়োজক সংস্থা বিডার। চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে, যাতে করে 18 থেকে 24 মাস, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইরকম 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো। সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশ থেকে দুর্নীতি দূর করার উপর জোর দিল রাজনৈতিক দল এনসিপি ও জামায়াতে ইসলামী। একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বুঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। এদিকে বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থনীতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেয় বিএনপি। যেই সব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত, যে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। এ সময় হাসিনা সরকার নানা উপায়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সাভারে চাঁদা না পেয়ে খেয়াঘাট থেকে আগ্নেয়াস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া 2টি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিকেলে মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার করা হয় ট্রলার দুটি। বুধবার বিকেলে কাতলাপুরের কর্ণপাড়ার মিলনঘাট এলাকা অস্ত্রের মহড়ার মুখে খেয়াঘাট থেকে 2টি ট্রলার ছিনিয়ে নেয় একদল যুবক। এই ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন একদল যুবদল নেতা। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার ও চাঁদা আদায়কে কেন্দ্র করে ট্রলার ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। বেশ কিছুদিন বিরতির পর আবারও বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিরোধী নেতা একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে বুধবার ইস্তাম্বুলের রাস্তায় নামেন শত শত মানুষ। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি এই বিক্ষোভের আয়োজন করে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারা বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা ছিনিয়ে নিতেই তাদের আটক করেছে এরদোয়ান সরকার। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।